আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ফরিদ ভাই, আপনার ভাবির ছেলেরা কোথায় মার খেয়েছে, কিছু খবর পেয়েছেন? হ্যাঁ, দুষ্ট লোকেরা বলতেছে আমার ভাবির পোলারা আমার ভাবির ছেলে বলে রাগ করে, তাই ভাবির পোলা বলি। একবার ভাবির ছেলে বলেছিলাম বলে ভাবির পোলারা রাগ করে লিখছে যে কোথাকার কোন সাদা চুলওয়ালা জুলাই আন্দোলনের কর্মীদের নাকি ভাবির ছেলে বলে, তো ওই জন্য এখন ভাবির পোলা বলি। তো শুনলাম যে কোথাও নাকি তারা দৌড়ানি খেয়েছে এবং এরা এরা আক্রান্ত তো হবেই। এরা সেনাবাহিনী চলে গেলে, সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে এরা জনগণ দ্বারা আক্রান্ত হবে। কারণ জনগণের উপরে তারা যে সন্ত্রাস করেছে, অর্থনৈতিকভাবে যেভাবে বিচ্ছিন্ন করে ফেলেছে সাধারণ মানুষকে, ব্যবসা বাণিজ্য আঘাত করেছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, এদের উপরে সাধারণ জনগণ, বিএনপির লোকজন শুনলাম যে তাদের লাথি উষ্টা দিয়েছে, কিন্তু আমার তো ধারণা যে জনগণ তাদেরকে পেটে পাড়া দিয়ে গুবারি করে মান্ডা খালে ফালাই দিবে, এটা আমার ধারণা। জি, আপনি যাদের ভাবির পোলা বলেন এদেরকে আমি বলি যে এরা সবাই আত্মঘাতী জঙ্গি, কিন্তু আসলে কেউ কেউ শার্ট প্যান্ট পরে ফেলেছে, তো আবার দুই একজন দাড়ি একটু ছেঁচেছে আবার রেখেছে, ফলে ওরা এখন অনেক টাকা পয়সার মালিক হয়ে যাওয়ার পর থেকে ওদেরকে আসলে মানুষ বুঝতে পারছে না। না, মানুষ বুঝতে পেরেছে শুধু ওয়াকারকে। মানুষ এখন, আমার আগে সন্দেহ ছিল মানুষ বুঝে নাই, শুধু ওয়াকারকে বেড়াকে ফিরে যাইতে দেন, দেখতে পারবেন এদের বুঝেছে কিনা, দেখতে পারবেন। কিন্তু তারপরে একটা জিনিস আমি কিন্তু দেখেন সৎভাবে বলতে পারি, আমরা যে শেখ হাসিনা সরকারের ধরেন লাস্ট গভর্নমেন্টও যদি ধরি, সেইখানকার সবচেয়ে অদক্ষ মন্ত্রীকেও কিন্তু বিএনপির সবচেয়ে দক্ষ মন্ত্রীর সাথে আমি কিন্তু তুলনা করতে পারছি না। নিঃসন্দেহে তা ঠিক, তা ঠিক, তা ঠিক, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। জি, এতে কোনো সন্দেহ নাই। বিষয়টা এরকম যে যে আওয়ামী লীগের সবচেয়ে অদক্ষ লোকটাও বিএনপির দক্ষ লোকের চেয়ে বেশি জানে, এতে কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগের তো মিনিমাম একটা আছে, মিনিমাম একটা কোয়ালিটি মেনটেন করে, এদের তো কোয়ালিটি নেই। এদের শুনেন, একটা দলের প্রধান 17 বছরে তিনি 17টা কলাম তো দূরের কথা। আচ্ছা, তারেক, আমি জানি না তারেক রহমান কি কোনো কলাম লিখেছে 17 বছরে? আপনার তো জানা থাকার কথা, যদি লিখতো, আমি পাই নাই একটা কলাম পৃথিবীর। যদি একটা লিখেও ফরিদ ভাই, এটা আপনি কিভাবে বুঝবেন যে আরেকজন লিখে দেয় নাই? আজকে মনে করেন যে তারেক রহমান সাহেবের তারপরেও তো আমরা পাই নাই। না, তারপরেও তো আমরা তার কলাম পাই নাই। ওনার দেখা গেল যে নিউ ইয়র্ক টাইমসে ওনার আপনার কলাম বের হয়েছে, হইতে পারে এগুলো হয় রাজনৈতিক প্রধানমন্ত্রী টন্ত্রী হয়ে গেলে এগুলো কোনো আসলে বিষয় না, করা যায় পয়সা টয়সা খরচ করলে, কিন্তু উনি নিজে লিখেছেন সেই প্রমাণ তো আসলে এই জীবনে পাওয়া যাবে, এইটা আমার মনে হয়। যেমন এরশাদ কবিতা লিখতো, কবিতা। এরশাদ, তবু এরশাদের কিন্তু আপনার উনি কবিতা, সেই সমালোচনায় যাব না, কিন্তু এরশাদ মাচ বেটার পড়াশোনার দিক থেকে। যদি আমরা আমাদের অন্যান্য নেতাদের ধরি, শেখ হাসিনা দেখেন উনি কিন্তু নিজেও বই লিখেছেন, উনি পড়াশোনার মধ্যে সবসময় থাকেন। তারপরে বঙ্গবন্ধু তো সারা জীবন রাজনীতি করে আপনার কোনো সময় না পেয়েও একটা অমূল্য সম্পদ দিয়ে গেছেন। ফরিদ ভাই, আমি একটা ভিন্ন জিনিস কি আপনার দৃষ্টিতে আনতে পারি? এটা ঠিক আপনার আলোচনার দরকার নাই, কারণ জিনিসটা অনেকে তর্ক বিতর্ক করবে, আমি কিছু কমেন্টস করব আর কি, কারণ আবার মনে হবে যে আমরা এখানে মানে অন্য লোকজন যেভাবে আপনার গীবত গাইবে পর চর্চা করবে, আমি সেভাবে করতে চাই না। আপনি দেখেছেন এই সিরাজ নামে একটা জঙ্গি কিছুদিন আগে আপনার ওই একটা, সে কিন্তু সব এখন আওয়ামী লীগের পক্ষে সব লেখে, যেমন আপনার ওই যে সলিমুল্লাহ খান 2012-13 থেকে 16 পর্যন্ত একেবারে আওয়ামী লীগের পক্ষে ছিল, ওইভাবে এই ছেলেটা দাঁড়িয়ে গেছে। সিরাজ নাম, আমি তাকে ওই ফেসবুক দিয়ে চিনি। সে তুলেছে যে একটা জিনিস, এটা খুবই ডেঞ্জারাস। আমি আমার কথাটা একটু বলতে দেন ফরিদ ভাই, নাহলে আবার ভুল বোঝাবুঝির কিন্তু অবকাশ থাকবে। সে বলেছে যে বঙ্গবন্ধুকে আপনার ভুট্টো বাঁচিয়েছে, এখানে অনেক কাহিনী আছে, আমি সেই জায়গায় যাব না, ওই জায়গায়ও যাব না, বঙ্গবন্ধু বলেছে কি বলে নাই সেখানেও আমি যাব না। কিন্তু যারা আসলে আওয়ামী লীগের ভেতরে ঢুকে, এই ছেলে আবার দাবি করবে যে আমি তো আওয়ামী লীগ না, আমি যা বলতে পারি তাই, কিন্তু আমার আমার ভয়টা কোথায় জানেন? লক্ষ 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 না হোক, হাজার হাজার আওয়ামী লীগের তরুণ কর্মী কিন্তু এই ছেলেকে এখন ফলো করে, ওখানে গিয়ে মন্তব্য করে। সবচেয়ে বেশি করে আরো ডেঞ্জারাস হলো হিন্দুরা। এই সেরাজ নামক জঙ্গিগুলার যেই এজেন্ডা হইলো এই দেশের হিন্দুদেরকে বাংলাদেশ থেকে বের করে দেয়া, হিন্দু ছেলেগুলো কিন্তু একে বুঝতে পারে না। অনেক মেয়ে ওইখানে গিয়ে আপনার এটা পড়ে, আপনি পড়লে এটা, আপনি দীর্ঘদিন যদি ওই ছেলেকে ফলো করেন সিরাজকে, আপনিও বুঝতে পারবেন যে কত বড় ধান্দাবাজ। কিন্তু ধান্দাবাজ হিসাবে সে কিন্তু যথেষ্ট দক্ষ, কারণ সে পড়ে, নানান গল্প বলে, নানান বিষয়ে আপনার পোস্ট করে, এবং সে কথায় কথায় আপনার ওই একটা পোস্টে 10টা বিভিন্ন, সলিমুল্লাহ খানের মতোই বলতে পারেন, বিদেশি লোকের নাম বলে দিল। এই মানে একটা
একটা চমক সৃষ্টি সে করতে পারে এবং সেই দক্ষতা তার আছে। এবং আমি তো বাংলাদেশে চাই যে সিরাজের মতো আরো শত শত জ্ঞানী গুণী মানুষ হোক। আমার ভয়টা কিন্তু অন্য জায়গায়। এবং ভয়টা হলো যে এই আমরা সলিমুল্লাহ খানকে দেখেছি যে একটা প্রজন্ম সে কিন্তু ধ্বংস করে দিয়ে এখন মাদ্রাসায় চলে গেছে। সিরাজ কিন্তু আমি জানি না সিরাজ কোন দিকে যাবে, কিন্তু সিরাজ কিন্তু ওই কাজটাই হয়তো করার চেষ্টা করছে। এখন যে জায়গাটা আসে যে বঙ্গবন্ধু নিয়ে দেখবেন আপনি বাংলাদেশের যারা স্বাধীনতা বিরোধী শক্তি, এরা বঙ্গবন্ধুর কোন জিনিসগুলো প্রশংসা করে জানেন? বঙ্গবন্ধু সবুর খানকে আপনার ভাত খাওয়াইছে, বঙ্গবন্ধু ওই সালাউদ্দিন কাদের চৌধুরীর আব্বাকে কারাগারে টাকা পাঠিয়েছে। মানে আপনার বঙ্গবন্ধুকে কিন্তু জঙ্গি মৌলবাদীরা ওন করে। কোন জায়গাটা ওন করে? যে বঙ্গবন্ধু তাদের কি কি সেবা করেছে। আবার দেখবেন এরাই কিন্তু বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে। হ্যাঁ, তো সিরাজকে নিয়ে আমার যেটা ভয়, আমার কথা হলো যে আবার সিরাজের বিরুদ্ধে আমি কিছু বলাতে সে আবার 100-র মতো লোক নামিয়ে দিয়েছে, লাল বদর, যেগুলো সব এখন আওয়ামী লীগ, এরা পোস্টার দিয়েছে। আমি এটা কিছু মনে করি না। একটা ছেলে লিখেছে হাসনাত নাগাসাকি না কি যেন লিখেছে, ও কিন্তু খুব ভালো লেখে হাসনাত, কিন্তু ওদের আবার না আপনার তাড়াতাড়ি লেখক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার একটা তাড়া আছে, ফলে ওরা সবকিছু রহস্য করে এবং এটা খুব কঠিন একটা কাজ, আর কেউ বুঝতে পারবে না। সিরাজেরও একই কথা, প্রতিটা পোস্টে সে যা ভাবে, সে যা চিন্তা করে, কেউ কিন্তু কিছু বুঝতে পারবে না, সেই একমাত্র জ্ঞানী। ঠিক আছে, মানলাম তুমি জ্ঞানী, আমিও জ্ঞানী মানুষকে শ্রদ্ধা করতে ভালোবাসি, কিন্তু যেই জায়গাটায় সমস্যাটা হলো আপনার অতি সূক্ষ্মভাবে কিন্তু আপনার ভবিষ্যতের মানে একটা অ্যাবারেশন তৈরি করতেছে আওয়ামী লীগের মধ্যে, যেটা আবার আওয়ামী লীগের উচ্চ পক্ষ থেকে আসলে এগুলো খেয়াল করা উচিত। হ্যাঁ, করোনা দেখে আমরা করছি, আমরা গালি খাচ্ছি, বা আমি ব্যক্তিগতভাবে গালি খাচ্ছি, আমি অবশ্য গালি খেতে অপছন্দ করি না, গালি দিক, কিন্তু যেইভাবে মানে যেই সূক্ষ্মভাবে এই এই জঙ্গিটা চালাকি করছে, এটা কিন্তু আওয়ামী লীগের যে সাপোর্টাররা ওকে অন্ধের মতো বিশ্বাস করছে। আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু ওদের না আপনার মানসিকতা একটা পরিবর্তন নিয়ে আসতেছে। আপনি জঙ্গি দেখবেন, যে কোনো জঙ্গি শিবির ছদ্মবেশী শিবির কিনা, একটা জিনিস দিয়ে আপনি ধরতে পারবেন যে কত বেশি কনস্পিরেসি থিওরি একজন বিশ্বাস করে। আপনার ফরিদ ভাই আরেকটু সময় দেন, আমি লজ্জা পাচ্ছি, আপনি আমার অতিথি, আমি লেকচার দেওয়া শুরু করেছি। আপনার কনস্পিরেসি থিওরি যারা শুনছে আমাদের বন্ধুদের বলি, দেখেন কনস্পিরেসি থিওরি আপনি 500টা কনস্পিরেসি থিওরি নিয়ে বসেন, দেখবেন যে একটা সত্য হয়েছে, বাকি 499টা কিন্তু সত্য হয় নাই। আর যদি আপনার প্রতিটা বক্তব্যই কনস্পিরেসি থিওরি থাকে, তাহলে কিন্তু আপনি যারা আপনাকে ফলো করছে তাদেরকে কিন্তু আপনি ধ্বংস করতেছেন। অর্থাৎ সে হয় না বুঝেই ধ্বংস করতেছে, হয়তো সিরাজ বোঝেই না, ওর অতটুকু ম্যাচুরিটি হয় না, অথবা সে এতই চালাক যে সে এই তরুণগুলোকে আপনার বিপথে নিচ্ছে। আমি জানি না, এটা আমাকে দুই একজন আওয়ামী লীগের সিনিয়র লোকও বলছে সিরাজ সম্পর্কে কিছু বলার দরকার নাই, ও তো এখন আওয়ামী লীগের ঝান্ডা উড়াচ্ছে। কিন্তু আমার ভয় হলো যে সলিমুল্লাহ কিন্তু একটা প্রজন্মকে অলমোস্ট ধ্বংস করে দিয়ে গেছে। হ্যাঁ, সিরাজ অবশ্য অত পরিচিত না, আপনি চেনেন কিনা আমি তাও জানি না, কিন্তু এই ধরনের তার কিছু পোস্ট আমি পড়েছিলাম, কিন্তু যখন দেখি উনি বাবারে বাবা, ওই যে বাংলাদেশে কিন্তু একটা দল ছিল সাইদি লীগ, উনি হলেন খোমেনি লীগ। খোমেনি লীগ তো আছে, সেটাও না হয় বাদ দিলাম, খোমেনি এখন জনপ্রিয়। এটা আরো বেশি বিপজ্জনক, এটা আরো বেশি বিপজ্জনক আমার দৃষ্টিতে। যাক, এটা নিয়ে আমার মনে হয় যে যারা তাকে ফলো করে আমি তাদেরকে একটু কারণ হলো যে তিনি আওয়ামী লীগের পক্ষে বলতেছেন, বলুক, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সাথে আমি বলি এখন, নইলে আবার সম্পূর্ণ দায় আপনার উপরেই যাবে। আমি তার ওটা দেখেছি না, দায় আমি নিতে রাজি আছি, কারণ হলো যে এই ধরনের আপনার শিক্ষিত অশিক্ষিত লোকজন, তো আমারও তো বয়স হয়েছে, আপনারও হয়েছে, আমরা অনেক দেখেছি। আর যেসব অবুঝ ছেলে মেয়ে আমাকে গালি দিচ্ছে, ওদেরকে আমি স্নেহই করি। আমি তো আওয়ামী লীগের পক্ষে যারা অনলাইনে অ্যাক্টিভিজম করে, ওদের মারামারি কোনো কিছুকে তো আমি তো যাদেরকে দেখি যে ওরা সত্যিকারের আওয়ামী লীগ বা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার মতো সক্ষমতা আছে, তাদের কারো বিরুদ্ধে দেখেন আমি কিন্তু আজ পর্যন্ত একটা কথা বলিনি। ওরা হয়তো আমাকে টিটকারি মেরে কিছু বলতে পারে, সেটাও আমি সহ্য করতে রাজি আছি। আমার তো আসলে এখানে আমরা তো আসলে আমার এখান থেকে পাওয়ার কি আছে বলেন, কিন্তু এখানে এসছি কষ্ট করে, কিন্তু তরুণরা যদি বিপথে চলে যায়, সেটা যদি আমরা অন্তত কথাটা না বলি যে 10 বছর পরে যদি ক্ষতি হয়, তা তো বলা যাবে যে এই কথাটা কিন্তু 10 বছর আগে বলেছিলাম, এটুকুন আর কি। জি, এই আপনি এখন মন্তব্য করতে পারেন, আমার মনে হয় একটু বেশি বলে ফেলেছি। মানে এই যে কি সিরাজ সম্পর্কে না, সিরাজ না, এই যে জিনিসটা কি আপনার মনে হয় না যে সাবধানতার প্রয়োজন আলোচনা করতে চাই না, আর কারণ হলো যে আমাকে কয়েকজন রিকোয়েস্ট করেছে এটা নিয়ে, যেন আমি আর আপনি
আমি দেখেছেন আমি তার নাম নিয়ে লিখি নাই, আমি একটা পড়ে দিয়েছি, পরে কয়েকজন লিখেছে যে ফরিদ ভাই এখন আমরা বিপদে আছি, এগুলো নিয়ে সমালোচনা। আমি বলছি ওকে, ইটস ওকে, তবে না, কিন্তু ঠিক আছে। এখনই তো আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ তো রাষ্ট্র ক্ষমতায় আসা মাত্র সময়ের ব্যাপার, এখনই তো তাদের সিনিয়র নেতাদের সময় আপনার, যাতে এই ধরনের ছদ্মবেশী লোকজন অথবা অবুঝ, এখন আমি সিরাজ সম্পর্কে জাজমেন্টটা দিচ্ছি না, আমি যেটা বলছি সিরাজকে আমি রেসপেক্ট করতে রাজি আছি, আমি তো গোলাম আজমকেও রেসপেক্ট করি, আমার কিন্তু সেখানে সমস্যা নেই। সে যে তপস্যা করছে সিরাজ নামের এই ছেলে, সেখানেও আমার কিন্তু রেসপেক্টের ঘাটতি নাই। নিজামি যখন বই লেখে সেখানেও আমার রেসপেক্টের ঘাটতি নাই, কিন্তু আমার পথ আর নিজামির পথ তো আলাদা, আমাদের মুক্তিযুদ্ধের পথ এবং সিরাজ যে পথে দেখাইতে চায় আমাদের কিন্তু পথটা কিন্তু আলাদা। এখন সিরাজ যদি আপনার কথায় কথায় 10টা বিদেশি লেখকের নাম বলতে পারে, কিচ্ছু এসে যায় না। সলিমুল্লাহ 50টা দার্শনিকের আমরা নাম নাম, জানি না, ওইরকম লেখকের নাম তো আমাদেরও মুখস্থ আছে, তার সাথে তাইলে কম আরেকটা জানি না। কথা বলি ফরিদ ভাই, এই যে নাম কথায় কথায় নিয়ে, এটা কিন্তু আপনার বিদ্যা পাণ্ডিত্যের কিন্তু একটা দুর্বলতা, অর্থাৎ আপনি আপনার পাণ্ডিত্যের উপর কনফিডেন্স তা নাই, ইয়েস আপনি ইয়েস, মানুষকে গেলানোর জন্য আপনি আপনার এক পৃষ্ঠা যেটা 5টা বিদেশির নাম বলে দিলেন। সলিমুল্লাহ খান করে, মানে জি নিজের জি পাণ্ডিত্য থাকলে লেখকের নাম মুখস্থ পড়লে আর কি, কিন্তু তার কিন্তু নিজের মানে তার যে মৌলিক কোন সৃষ্টি তা কিন্তু নাই, নাই, দেখবেন বলবে আর কি। এখন তো ওই যে বাংলাদেশের এইসব লোকজনকে তো ইন্টেলেকচুয়ালি ফেস করা আমাদের জন্য কোনো ব্যাপার না, এবং সেটা আমরা করতেও চাই না। আমি শুধু ওই জায়গাটায় সতর্ক করব যে এরা ছদ্মবেশী জঙ্গি, কিন্তু এরা বারবার বলবে যে আমি জঙ্গি না। ওই ছেলে, আমি ওই পোস্টটা দেওয়ার পরে একদিনে বঙ্গবন্ধুর উপর 4টা পোস্ট দিয়েছে পারিবারিক ছবি টবি মিলে, অর্থাৎ ও কিন্তু ওইখানেই বুঝিয়ে দিয়েছে ও যে মানে ভয় পাইছে, মানে পুরো ভয় পাইছে, এবং বঙ্গবন্ধুর সে যে একজন আদর্শের সৈনিক এইটা প্রমাণ করার জন্য সে এখন কিন্তু বঙ্গবন্ধুর পরিবারের সাথে আমার ছবি নাই বলে আমি কি বঙ্গবন্ধুর ভক্ত না? না, বঙ্গবন্ধুর বিষয়টা পরিবার, আপনি বোঝেন নাই ফরিদ ভাই, সে ওই বঙ্গবন্ধু দিনই হ্যাঁ বঙ্গবন্ধু ওই দিনই, 4টা ছবি নিয়ে মানে পোস্ট করেছে, মানে বুঝতে পারছি, মানে সে চাইতেছে সে বুঝাইতে চাইতেছে সে বিরাট বড় আওয়ামী লীগার, এটাই বুঝাইতে চাইতেছে জি জি ওই ছবিগুলো দিয়ে, কিন্তু নিজেকে ডিপেন্ড করতে চাইতেছে। আপনি হয়তো সমালোচনা করেছেন, তা আমার সাথে তো আওয়ামী লীগের কোনো নেতার ছবি নাই, তো এখন কি তাইলে কি করবো আমি? কিন্তু আমি শেখ ফরিদ নিজে ভর্তুকি দিয়ে জেলায় জেলায় তো বই বিক্রি করছি, মানুষকে বই বিলাইছি বঙ্গবন্ধুর, তাহলে এখন নাই আমি কি করবো? আমার মনে হয় এটা আওয়ামী লীগের সিনিয়র লিডারশিপের, এখন একজন লোক লিখতে পারে, তরুণ জোগাড় করতে পারে, এইটা এই নয় যে আপনার তাকে সে যদি আওয়ামী লীগের রাজনৈতিক জন্য ক্ষতিকারক হয় তাকে অবশ্যই সেভাবে অন্তত কর্মীদের, এখন কারো লেখালেখিতে তো সিরাজের লেখা, তার যে জ্ঞান তপস্যা, এগুলোতে আমি বাধা সৃষ্টি করার পক্ষপাতী না। কিন্তু আমার কথা হলো যে আওয়ামী লীগের এক, আমরা কিন্তু আওয়ামী লীগ থেকে আমরা আশাটা কার কাছে করব? বাংলাদেশের ভবিষ্যতের জন্য তো আওয়ামী লীগের তরুণদের কাছে আমরা আশা করব। ওরা নিঃসন্দেহে অবুঝ, 25 বছরের ছেলে, 22 বছরের ছেলে, হ্যাঁ, তলোয়ার নিয়ে আমাকে একজন ফোনে গালি দিয়েছে, গালি দেওয়ার পরে আমি ওকে ঠান্ডা মাথায় একটা কথা বলছি, আবার সে ঠান্ডা হয়ে গেছে। আমার খুব ভালো লেগেছে যে এই ছেলেগুলোকে তো বুঝাইলে বোঝানো সম্ভব এখন। মুস্তাক কি বঙ্গবন্ধুর একেবারে কাছের মানুষ ছিল না? বেঈমান মুস্তাক সে তো ছিল না? বঙ্গবন্ধুর মার কবর থেকে উঠতে চায় না, বাবার কবর থেকে উঠতে চায় তারপরে না। যারা এখানে সাদিক কায়েম শিবিরের নেতা হয়ে গেছে, এগুলি কি ছাত্রলীগ করে নাই? করে নাই? তো দেখা যাবে শেষ পর্যন্ত কে কি সেটা দেখতে হবে। বঙ্গবন্ধুর পরিবারের আত্মীয় স্বজন হইলেই সে আপন। এই যে তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি রাজনীতিবিদ, তার স্ত্রীও কিংবদন্তি রাজনীতিবিদ, তার পেটের থেকে কি হয়েছে এগুলা? বঙ্গবন্ধুর বিরোধিতাকারী, আওয়ামী লীগ বিরোধিতাকারী। এখন সে যদি তার নাতিরা যদি দাবি করে তারাই সব, তাহলে তো কিছু করার নাই। ওইখান থেকেই তো বেইমানি কারা করবে? বেইমানি যারা কাছের মানুষ। তা বেইমান কাদের বলে? শত্রু তো বেইমানি করলে ওটা বেইমানি হয় না, ওটা শত্রুতা। কাছের মানুষই তো বেইমানি করবে, তখনই তো সেটা বেইমান। এটাই স্বাভাবিক, কাছের লোকেরাই তো বেশি করে। যাই হোক, আমরা এই বিষয়টা আমাকে অনেকে, আমি এটা নিয়ে আর পোস্ট দিই নাই। ওকে ফরিদ ভাই, একটা ওই যে বিউটি পাল নামে এক শিক্ষিকাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, উনি অনেকের অনুপ্রেরণার কারণ হয়েছেন, আপনার কি কোনো মন্তব্য আছে সেখানে? তবে বোঝা গেল যে ছোট্ট একটা রিল মৌলবাদের দেয়াল ভেঙে তছনছ করে দিয়েছে। মানে আমরা আশা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু না, মাঠে আমরা যখন নামবো আমরা এরকম অনেক শিক্ষক শিক্ষিকা পাবো। একটা রিলেই দেখেন কি হয়ে গেছে। এবং এগুলোই শক্তি আমাদের। মৌলবাদীরা বিরোধিতা করবে, মৌলবাদীরা তাদের রাজনীতি, তাদের অর্থনীতি, সেগুলো টিকিয়ে রাখার জন্য, তাদের দোকানদারি খোলা রাখার জন্য তারা যা যা বলার তা তো বলবেই। তবে যারা এগুলো বলেছে, যারা তার সমালোচনা করেছে, তারা তাদের পরিচয় প্রকাশ করে দিয়েছে তারা আসলে কারা। তারা যে সংস্কৃতি বিরোধী, শিক্ষা বিরোধী, এই দেশের
শিক্ষামন্ত্রী মন্ত্রী বলেছে যে তিনি কোনো তার যে তার পেশার সাথে কোনো সমস্যা এটা হয় নাই তার এরিলে। একজন শিক্ষকের কি ব্যক্তি স্বাধীনতা নাই? থাকতে পারে না? জামাতের নেতার মতো তো গিয়ে তো বেড়ে গিয়ে ধরা খায় নাই। জামাতের নেতার মতো তার একজনের বিধবা বউয়ের পেট বানায় নাই। তোর একটা গান গেছে, তাতে কি হয়েছে? কি সমস্যা? এদের তো ভয় কিসের? কেন তো ভয় পায়? কারণ এদের ভয় এই দেশের মৌলবাদী জঙ্গি পেয়ারা পাকিস্তানিরা সবচেয়ে বেশি যেটা ভাবে সংস্কৃতিকে ভয় পায়, সঙ্গীতকে ভয় পায়। ওটাই আমাদের করতে হবে পাশাপাশি, রাজনীতির পাশাপাশি। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, আপনি যখন ওই গাজীর কথা বললেন, গাজী নজরুল ইসলাম, ওখানে আমার আপত্তিটা কোথায় জানেন? গাজী নজরুল ইসলামকে জামাত বহিষ্কার করেছে, কি কি করেছে সেগুলো আসলে কি এসে যায়। এই যে গাজী নজরুল ইসলাম, সে এবং তার সাঙ্গপাঙ্গরা বা মামুনুল হক এবং তার চেলাপেলারা, এরা কিন্তু বসে আছে অন্য একজন লোক ওই কাজটা করলে তাকে মাটিতে পুঁতে কিন্তু আপনার পাথর মেরে ফেলার জন্য। আমার কথা হলো ওই জায়গাটা কেন আমরা আলোচনা করি না? এখন যদি গাজী বা মামুনুল হককে যদি অন্য মৌলবীরা বা অন্য হুজুররা যদি এই শাস্তিটা কার্যকর করে বা অন্তত দাবিটা জানায় যে আগে গাজী এবং মামুনুল হককে বুক পর্যন্ত পুঁতে এই ইসলামী শরিয়ার এই শাস্তিটা কায়েম করা হোক, তাহলে তো আমরা হ্যাঁ, ইসলামী, আপনার সাথে আমি একমত। ইসলামী শরিয়াটা মামুনুল আর গাজী নজরুল ডাকাইতের দিয়ে শুরু হোক, আমরা এটা দেখি। যদি হয় তাহলে তো আমরা বুঝতে পারি যে অন্তত মাওলানা গুলা সৎ আছে, অন্তত যেটা আপনার যে জিনিসটা তারা মানে চায় দেশের জন্য, সেটা যে ওরা মানে, এটা অন্তত আমরা বুঝতে পারতাম। মৌলবীরা জাতে মাথা তালে ঠিক। ডিমের হালি জামালপুরা পাগলা, ডিমের হালি 3টাই বেচবে, 5টাই কিনবে। 3টাই কিনে 5টাই বেচবে না। ওরা শরিয়া আইন চাইবে অন্য জনের জন্য, নিজের জন্য না। ওরা জানে শরিয়া আইন হচ্ছে একটা ভণ্ডামি। পাকিস্তানে 2টা অপশন আছে, মানে এই মুহূর্তেও পাকিস্তানে 2টা অপশন। কেউ যদি বলে সে ব্রিটিশ লতে গিয়ে আদালতে মামলা করবে, রাইট, সেটা তো আছেই। কেউ যদি মনে করে শরিয়া আইনে গিয়ে মামলা করবে, তাও রাইট। আজ পর্যন্ত এই 70 বছরের ইতিহাসে শুনেছেন একটা মামলা শরিয়া কোর্টে গেছে? इस्लामी पाकिस्तान लड़के लेंगे, हाथ में लोटा मुंह में पान, लड़के लेंगे पाकिस्तान, ঠিক আছে? কালে মাগো মুসলমান, একটা মামলা 70 বছরে কেন শরিয়া আইনে করলো না? মানে কত বড় ভণ্ড তারা। এই বাংলাদেশেও কোনোদিনই কেউ শরিয়া আইনে বিচার চাইবে না। তাদের সবার আগে মৌলবীরা, টুপি আলারা, দাড়ি আলারাই ভাসবে সবার আগে। এই দেশে আমি তো চাই যে বাংলাদেশে আমরা ওইটা কায়েম করি। আমরা ভবিষ্যতে শরিয়া আইনও অপশন রাখি যে আপনি বিচার দুইটাতে চাইতে পারবেন, পাকিস্তানের মতো। হ্যাঁ, যে আপনি চাইলে শরিয়া আইন দেখবেন একটা লোক, ওই যে বড় ভাই পাকিস্তান, এই যে বাংলাদেশের বাঙ্গ মুসলমানদের বড় ভাই পাকিস্তান, 70 বছরে একটা মামলা শরিয়া আইনে করে নাই। এরাও যাবে না, কোনোদিনই যাবে না, কোনোদিনই যাবে না। ওই আইনে যদি আমরা মাদ্রাসায় যে শিশু বলাৎকার হয় সেটারও বিচারটা যদি আমরা করতে পারি, একটা তো আমার মনে হয় বুদ্ধিটা একবারে খারাপ দেন নাই, যে অপশন 2টা রাখবে, যে মৌলবীরা যেহেতু শরিয়া করে, মৌলবীদের বিচার আগে শরিয়া আইনে হবে, বাস, তাহলেই না, অথবা যে অপশনটা নিবে যে আমি আমার একটা মামলা মোকদ্দমা আছে, এর বিরুদ্ধে দুই পক্ষ যদি রাজি হয় যে শরিয়া আইনে তারা বিচার চায়, শরিয়া আইনে সেটেল করে দিবে। হ্যাঁ, না, দুই পক্ষ না, বাদী নির্ভর করবে তো বাদীর উপরে। আমার মনে হয় শুধু বাদীর উপর দেওয়াটা ঠিক হবে কিনা, দুই পক্ষ যদি রাজি হয়। মনে করেন মামুনুল আর গাজী লাগলো, তারা তো অটোমেটিক শরিয়া আইনেই তারা চাইবে, নাহলে তো হয়তো নাও চাইতে পারে, কারণ ওরা যে পরিমাণ ধুরন্ধর, এখন তো দেখা যাচ্ছে নাও চাইতে পারে। এরা তো বলছে না, ওইটা ওই যে পাকিস্তানে চায় নাই, এদের আব্বা হুজুর পাকিস্তান, সে পাকিস্তানেই তো 70 বছরে একটা মামলা শরিয়া আইনে যায় নাই। এটা আমি যেদিন জেনেছি পাকিস্তানি বুদ্ধিজীবীদের কাছে, আমি আশ্চর্য হয়ে গেছি, আর কত বড় বাটপার এই পাকিস্তানি মুসলমানরা। রেখেছে শরিয়া আইন অপশন, কিন্তু শরিয়া আইন, ইভেন ব্লাসফেমি আইন, এটাও কিন্তু শরিয়া আইন, এটা ব্রিটিশ আইন, এটাও শরিয়া আইন না, এটাও ব্রিটিশ আইন। ব্লাসফেমি তো আসলে ইউকে তে আছে, এখনো আছে, বাট ওটা ওদের মতো উন্নত সমাজে আর কি, যেটা পৃথিবীর অনেক দেশে ব্লাসফেমি আছে, কিন্তু সেটা অকার্যকর হয়ে আছে, অকার্যকর। যেমন বাংলাদেশে বাক স্বাধীনতা আছে, কিন্তু এটা অকার্যকর হয়ে আছে, বিষয়টা এরকম। বাংলাদেশের সংবিধান তো আসলে যে কোনো দেশে বাক স্বাধীনতা যদি আপনার সত্যিকারে আপনার কার্যকর হয়ে যায়, সেই দেশের 95% রাজনৈতিক সমস্যার কিন্তু সমাধান হয়ে যায়। হ্যাঁ, বাক স্বাধীনতা থাকা মানেই তো শুধু রাজনৈতিক না, অর্থনৈতিক সমাধান হয়। আমি বলেছি তো এক জায়গায় যে শুধু কথা বলতে দেন মানুষকে, কথা বলতে দিলে দুর্ভিক্ষ থাকবে না। আমি একটা জায়গায় লিখেছিলাম যে শুধু কথা বলতে দিলে বেকারত্ব থাকবে না, শুধু কথা বলতে দিলে করাপশন থাকবে না, শুধু কথা বলতে দিলে অগণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না, কোনোদিনই ফ্যাসিজম থাকবে। শুধু কথা বলতে দিতে হবে, সেটা আপনার মতের বিরুদ্ধে, আপনি সেটা মানেন না মানেন, একটা মানুষকে কথা বলতে দেন,
কথা বলতে দিলেই সমাজে রাষ্ট্রে পরিবর্তন হবে। কথা বলতে না দিলে সেখানে দুর্ভিক্ষ আসবে, অগণতন্ত্র আসবে, অনিয়ম আসবে, অবিচার আসবে, সন্ত্রাস আসবে। কথা বলতে দিতে হবে মানুষকে। বাক স্বাধীনতা কিন্তু সবার জন্যই দরকার। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, তারপর আপনার আওয়ামী লীগ, বিএনপি বা পৃথিবীর যে কোনো যে দল করুক, কোনো বাক স্বাধীনতা এটা বুঝতে চায় না। সমস্যা হলো এই জায়গায় যে যখন আমি ক্ষমতায় যাব কারো বাক স্বাধীনতা মানব না। এটা হলো বাংলাদেশের বাক স্বাধীনতার অংশ। অদ্ভুত ব্যাপার। গণতন্ত্র বেলাও তাই। আমি যখন ক্ষমতায় থাকবো আমি যা বলবো তাই গণতন্ত্র। আবার বিরোধী দলে গেলে দেখেন এই বিএনপি আবার বিরোধী দলে গেলে গণতন্ত্রের জন্য কত চিৎকার চেঁচামেচি করবে আবার। কিন্তু এখন গণতন্ত্র, এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করে রাখবে। কত বড় বেকুব। বিএনপির জন্য সবচেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত দুইটা। নাম্বার 1 32 নম্বর বঙ্গবন্ধুর সেই 32 নম্বর, সেটা তো অ্যাকচুয়ালি বিএনপি ভেঙেছে, কারণ হলো আপনার যে যাই বলুক ওটা বিএনপি, দিন শেষে মূল বিএনপি, শক্তিটা তো বিএনপির ছিল। মূল শক্তি বিএনপি। জামাতের বাপের ক্ষমতা হবে না ওটা ভাঙার। আর ওয়াকার তো আপনার সেখানে কি কোনো, উনি তো হচ্ছে মাস্টার মাইন্ড, উনি হলেন আসল কারিগর, উনি হলেন পিরামিডের চূড়ায় বসে আছে। ঠিক আছে, ওনাকে দিয়েই তো সব হইতেছে। আর এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। বিএনপির দ্বিতীয় ভুল হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করা। এই দুইটা ভুলের খেসা হচ্ছে সারা জীবন বিএনপিকে দিতে হবে। 1 বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভাঙা, 2 আওয়ামী লীগ নিষিদ্ধ করা, ছাত্রলীগ নিষিদ্ধ, মানে একসাথেই দুটো নিষিদ্ধ করা। এই খেসারত বিএনপিকে আজ হোক কাল হোক পরশু হোক দিতে হবে, জামাতকেও দিতে হবে। এবং এটা সবচেয়ে বিপজ্জনক হলো দেশের মানুষও এটার ভুক্তভোগী হবে। এটা হলো সমস্যা। আপনি যেটা নির্দেশ করছেন ওটাও কিন্তু ভয়াবহ। এটার তো আপনার পাল্টা যে রেজাল্ট আসবে সেটা তো বিএনপি সামলাতে পারবে না। আমরা দেখেছি বিএনপি পারবে না সামলাতে। আপনার 5 আগস্টের পর 2024-এর আওয়ামী লীগের উপর যে নির্যাতন প্রতিদিন চলছে, বিএনপি কে যদি 16 বছরে শেখ হাসিনার গভর্নমেন্ট 1 মাস এই ধরনের নির্যাতন করতো, তো বিএনপি তো তখনই ডিসঅ্যাপিয়ার করে বাংলাদেশ থেকে। শেষ হয়ে যেত। 16 বছর না, মানে ঠিকই বলছেন, 1 মাস যদি এই নির্যাতন করতো বিএনপি হারে গিয়ে, যেমন আগামীতে আপনি বিএনপি খুঁজে পাবেন না। হয় তাদের জামাত হইতে হবে, জঙ্গি হয়ে যাবে। আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে আর পাকিস্তানের সরাসরি মুখোমুখি হবে, মাঝখানে জায়গা থাকবে না। বিএনপিতে কি আসলে চিন্তা ভাবনা করে এমন লোকজন নাই? মানে তারা এগুলো বিচার বিশ্লেষণ করে না? না, যে এরা হলো গোয়ার মানুষ, সে ভবিষ্যৎ চিন্তা করতে পারে না। গোয়ার মানুষ ভবিষ্যৎ চিন্তা করতে পারে। এরা তো রাজনীতি বোঝে না। তো এরা ভাবতেছে পাকিস্তান, তুরস্ক আর অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তি তাকে বারবার ফিরিয়ে আনবে, এটা তারা মনে করে। কিন্তু এইভাবে তো একটা সরকার টিকে থাকতে পারবে না, একটা দল টিকে থাকতে পারবে না। বিএনপি থাকবে, তার অবস্থান থাকবে অ্যান্টি আওয়ামী লীগ, ওইভাবেই থাকতে হবে। তাছাড়া রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রতিষ্ঠিত হতে পারবে না। আগামীতে যে প্রেশারটা পড়বে, আগামীতে যদি 3 মাস এই প্রেশার দেয়, যেটা 2 বছর যাবৎ চলতেছে আওয়ামী লীগের উপরে, 2 মাস থাকলে বা 3 মাস থাকলে বিএনপি অস্তিত্ব থাকবে না। সব মিলে আসলে আমাদের দেশটা এই 24-এর জঙ্গি উত্থানে আপনার যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে আপনি অন্যটা বাদ দেন, মানুষ ওটাকে আর গুরুত্ব দিতে চায় না। মুক্তিযুদ্ধের চেতনা বলি, এটা বলি, সেটা বলি, সব। কিন্তু যে অর্থনৈতিকভাবে যে ধ্বংসটা হইল, যে আপনার এই যে এখন, এটা তো আছেই, অর্থনৈতিক ধ্বংস, এটার তো রিকভারি হবে না। আর আপনি যেটা বলেন মুক্তিযুদ্ধে গুরুত্ব দেয় না, এটার দায়ভার কিন্তু আওয়ামী লীগকে নিতে হবে। কেন মুক্তিযুদ্ধের চেতনাকে গুরুত্ব দিবে না? কেন দিল না? জুলাই চেতনাকে, হাদিকে বঙ্গবন্ধুর উপরে, ভাষণের উপরে বানাইতে পারতেছে, আওয়ামী লীগ কেন বঙ্গবন্ধুকে তুলে ধরে? আওয়ামী লীগের আরেকটা সুন্দর একটা পয়েন্ট বলেছেন ফরিদ ভাই। এভাবে তো আমি নিজেও কথাটা বলতে পারি নাই, আসলে আপনি শিখিয়ে দিলেন। না, ধন্যবাদ। মাত্র 2 বছরে, না গুরুত্বপূর্ণ প্রশ্নটা অত্যন্ত। 2 বছরে ওরা জুলাই চেতনাকে যেইভাবে আপনার মানে প্রতিষ্ঠিত করার সংগ্রামে, এখনো দেখেন ফুয়াদ, শাহরিয়ার, এই জঙ্গিগুলো কিন্তু এই জুলাই চেতনা, এমনকি আপনার লাল বদর, ওই যে মোহন রায়হান, তাকে মেরে ফেলতেছে ওইখানে, তবুও সে জুলাই চেতনাতে আছে। এবং বঙ্গবন্ধুকে গালি দিতেছে, সেখানেও বঙ্গবন্ধুকে গালি দিতেছে, আওয়ামী লীগকে গালি দিতেছে, ভারতকে গালি দিতেছে। অথচ আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় থাকলো। 16 বছর ক্ষমতাকালীন সময়ে চেতনাবাজি, আওয়ামী লীগ তার আগেও ক্ষমতা ছিল 5 বছর, আরো তো ক্ষমতা। সেটাই বাদ দেন না, এই যে লাগাতার 16 বছর ছিল, এইরকম যদি তারা যদি এর অর্ধেকও করতো, 1-2টা বছর, তাহলে কিন্তু আমরা 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। আরেকটা জিনিস, কোটি তরুণ পেতাম, কোটি তরুণ পেতাম। শেষের 3 বছর আওয়ামী লীগ
বঙ্গবন্ধুর ভাষণ মাইকে জোরে বাজাইতো না, আপনি কি খেয়াল করেছিলেন? না, পয়েন্ট টু এটা বি আমি নোট। খেয়াল করিনি, আমি তো দেশেও খুব একটা আমি ছিলাম না। দায়িত্ব নিয়ে বললাম। আরেকটা উদাহরণ দিই আপনাকে। 2014 বা 15 সালে রংপুরে মসজিদে, এটা আমি ছাড়া কেউ এটা কথা বলে না, লেখা নেই, পোস্ট দেয় নেই, এবং এই যে 10 বছর যাবত আমি বলে আসতেছি, 14 সাল বা 15 সালে ঘটনা। রংপুরের একটি জায়গায় মসজিদে আওয়ামী লীগদের ধরে নিয়ে গেছে, আওয়ামী লীগ ক্ষমতায়, ধরে নিয়ে বলছে বল আওয়ামী লীগ ইহুদির দল, হিন্দুর দল, কাফেরের দল। তওবা পড়াইছে, সেটা নিউজ হয়েছে, হাইকোর্ট ডিসির উপরে রুল জারি করেছে, ডিসি তদন্ত রিপোর্ট কি দিছে আর আমরা জানি না, আওয়ামী লীগ পাওয়ারে। এটা আপনি কি মনে করেন? এটা আপনি এটা ইয়ার কি? আরেকটা ভুল করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কোটিপতির তো অভাব নাই। 20,000 কোটি টাকা 24-এ নির্বাচনের আগে এফ সালমান রহমানকে লোন দেওয়া হয়েছিল, 20,000 কোটি টাকা মাত্র 3 মাস আগে। বঙ্গবন্ধুর উপরে আওয়ামী লীগ কোনো সিনেমা বানায় নাই, এটা আমি বারবার লিখেছি, আওয়ামী লীগের নেতাদের বলেছি, গুরুত্ব দেয় না। কোনো সিনেমা বানায় নাই, একটা ভালো বইও লেখায় নাই। হ্যাঁ, বইও লেখায় নাই, সিনেমা বানায় নাই, যেগুলো বানাইছে ফালতু। একটা এবং বঙ্গবন্ধুকে এই যে এই ছেলে কাটাকে দিয়ে যে অভিনয় করাইছে, একটু নেতিবাচক। শুধু এইখানে না তো, ভারতে যে করাইলো, তাকে সেটাই বলছি যে আরেফিন শুভ যে ক্যারেক্টারাইজেশন করলো, এটাতে তো বঙ্গবন্ধুকে সাংঘাতিক ভাবে ডিমিং করা হয়েছে। আমি হাসতে হাসতে, শোনেন, অমিতাভ বচ্চনকে একবার প্রস্তাব দেওয়া হয়েছিল, উনি কি বলেছিল জানেন? বঙ্গবন্ধু চরিত্রে বলছে যে তার মতো মহান নেতার ব্যাপার আমি এই চরিত্রে অভিনয় করতে পারবো না, আমাকে স্টাডি করতে সময় দিতে হবে। সে বলছে যে আমাকে 2 বছর পড়তে দিতে হবে, তারপরে সে বলছে আমি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবো। চিন্তা করে দেখেন। এখানে আমি শুনছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইছিলেন যে বাংলাদেশের একটা ছেলে করুক। ঠিক আছে, এটা আপনার একদিক থেকে ঠিক আছে, প্রধানমন্ত্রী তো মানব দরদী মানুষ, কিন্তু আপনার যদি বঙ্গবন্ধুর উপর একটাই মুভি হয়, আপনি দরকার হইলে স্টারটা হলিউড থেকে নিবেন, দরকার হলে অমিতাভ বচ্চনকে নিবেন। আমি আরো শুনেছিলাম যে অমিতাভ বচ্চন ফ্রি করতে চাইছিলেন এটা, আমি গাফফার চৌধুরীর একটা লেখা পরে উনি বলেছিলেন যে 2 বছর সময় দিতে হবে, 2 বছর। ইভেন আমি 25 সালে তামিলের এক অভিনেতাকে প্রস্তাব দিয়েছি, উনি বলেছে 1 থেকে 1.5 বছর সময় দিতে হবে, কারণ তাদের তো জানতে হবে একটা মানুষকে যদি আপনি শোনেন, এটা কিন্তু বিজনেসও করতে পারতো। 1,000 কোটি টাকা যদি এখানে ইনভেস্ট করতো, মিনিমাম 5,000 কোটি টাকা আয় হতো, 5,000 কোটি টাকা উঠতো, সারা পৃথিবীতে চলতো, সারা পৃথিবীতে চলতো। কিন্তু এটা কেউ করে না। ইভেন ইচ্ছা করলে এটা হলিউড থেকে মুক্তি দিতে পারে, হলিউডে বানাক, বলিউডে কেন, হলিউডে আরো হয়তো 5,000 কোটি টাকা লাগবে। আওয়ামী লীগের ব্যবসা সফল হবে ভাই। গান্ধী মুভি দেখেন না, এখন পর্যন্ত চলছে। এদের যদি টাকার এতই মায়া লাগে আওয়ামী লীগের নেতাদের, তাহলে আমাকে দায়িত্ব দেখে আমি ক্রাউড ফান্ডিং করে আমি জোগাড় করে দেই, বলিউডে বানাক না হলিউডে বানাক, আমি আমার পারমিশন দেখ, কত টাকা চায়। এই বাংলাদেশে এখনো বঙ্গবন্ধুর নামে জান দেওয়ার বহু লোক আছে। কি বলেন আপনি? আমি বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে ঘোরার সময় দেখেছি যে বঙ্গবন্ধু এখনো ওই হাটে মাঠে ঘাটে নদীর পারে সাধারণ মানুষগুলোর বুকে আছে, যারা জীবনে আওয়ামী লীগের অফিসে যায় নাই, পার্টি অফিসে কোনোদিন তাদের ঢুকতে দেয় নাই, চা খাওয়াতে দূরের কথা, কোনোদিন জিজ্ঞাসা করে নাই, তুই তো করে করে বলে, ওই লোকগুলো বঙ্গবন্ধুকে ভালোবাসে। আমি বললাম তো, তারা ধনীরা তো দিবে না, আপনি নিশ্চিত থাকেন, কোন ধনী মানুষ 1 কোটি টাকার সাদা দিবে না। কিন্তু আমাকে পারমিশন দেয়, আমাকে যেহেতু বঙ্গবন্ধুর শব্দ ইউজ করতে, বঙ্গবন্ধুর নামে কিছু করতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এবং বাংলাদেশ আওয়ামী লীগের পারমিশন লাগে। আমি যতদূর শুনেছি, যদি এই আইন না থাকতো তাহলে আমি তো ক্রাউড ফান্ডিং করে আমি জমা দিতাম আওয়ামী লীগের পার্টি অফিসে, যেটা এই ফান্ড আপনারা নেন। তারা এই ছবি করলে এবং ওই টাকা দিয়ে যে আয় হবে সাধারণ কর্মীর জন্য, কিন্তু এটা করে না। এটা আমি বুঝলাম না, এটা কেন তারা করলো না, কেন আওয়ামী লীগ করে নাই, এটা আমার মাথায় বোধহয় আসে না। বাংলাদেশে পরে তো নাই, সেই দুঃখ এখন বলে কি হবে, কিন্তু আমরা তো ভবিষ্যৎটা অন্তত সংহত করতে পারি নানান ভাবে। এবং বাইন্ডিংস আছে, পারবো। কিন্তু ওই যে বঙ্গবন্ধুকে নিয়ে আমি কথা বলেছিলাম, পরে একজন ব্যারিস্টার বলছে যে ফরিদ তুমি এটা পারবা না। আমি যে কেন? বলছে যে বঙ্গবন্ধু শব্দ ইউজ করতে গেলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ শেখ হাসিনা না, মানে ব্যক্তি শেখ হাসিনা না, বাংলাদেশ আওয়ামী লীগের পারমিশন লাগবে, এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন নাকি কি যেন বলবো, হ্যাঁ আছে একটা বঙ্গবন্ধু ফাউন্ডেশন আছে, এটা আবার প্রধান শেখ হাসিনা। তাহলে এটা বলছে যে আমাকে উনি বলেন যে ফরিদ এটা পারমিশন নিতে হবে, নাহলে আমি প্ল্যান করে ফেলেছিলাম যে বোম্বে থেকে, সরি বোম্বে না, তামিলনাড়ু থেকে, কারণ তামিলে সিনেমা কম খরচ, বোম্বেতে খরচ করলে 400-500 কোটি টাকা লাগবে মিনিমাম, আর ওইটা 100 কোটি টাকা দিলে তামিলনাড়ু থেকে 100-150 কোটি টাকা আপনার পুরো ফিল্ম তার সাথে ভালো করে দিবে, কারণ ওইখানে খরচ কম।
ওদের আচ্ছা এক্সপেন্ডিচার কম মুভির কারণে। আমি বলেছিলাম মোটামুটি অনেকের সাথে কথা হয়েছিল, কিন্তু পরে দেখলাম আইনগত সমস্যা। মানে আমি চাইলে, মানে আপনি যদি নিজেও টাকা দেন, আপনি বঙ্গবন্ধুর সিনেমা বানাতে পারবেন না। মানে আপনার অবশ্য পুরো আমেরিকা মুজিব বর্ষে যদি একটা মুভি একটা বই তৈরি হতো, বাকি সব ঠিক আছে সব হোক, তাহলে তো আমরা আজকে গর্ব করতে পারতাম যে হ্যাঁ, বঙ্গবন্ধুর প্রতি আমরা হ্যাঁ, একটা আমি দায়িত্ব বলেছি পালন করেছি। একটাই বানাক আন্তর্জাতিক মানের। হুম। ভারতে যেটা ইনভেস্ট করছে, ইনভেস্ট ফিরে আসে নাই, 4 ভাগের 1 ভাগ আসে নাই। ওটা তো অদ্ভুত ওই ব্যাপার। মুভি তো কেউ দেখবে না, ওইটা আপনার শুধু যারা কাহিনীটা ইতিমধ্যে জানে। আর দেখেন ওইখানেও কিন্তু জঙ্গি ঢুকে গেছে, জঙ্গি ফারুকি টারুকি এদের বউ, মানে তো এরা তো শুনেন, এদের ইমোশন কাজ করে নাই তো, এদের ইমোশন তো ভিন্ন। তাই ওটা ফ্লপ করুক, এটা তারা চেয়েছে। তারা এটা পরিচালক সহ, ইভেন সেনেগাল পরিচালক, তাকেও আমি কাট করে আনতে চাই। ইচ্ছা করে সিনেমাটা নষ্ট করেছে, ইচ্ছা করে নষ্ট করেছে। শুধু ওই তৌকিরের অভিনয়টা একটু ভালো হয়েছে। না, আমার কাছে তাও ভালো লাগে। আর মানে যদি আপনি বলেন আর কি, কিন্তু ওই যে নায়ক টায়ক যেটা করেছে আরিফিন শুভ বা ওই যে ওই মেয়েটা তিশা, আমি এগুলো হলো আমি ক্যারেক্টার গুলো। চলচ্চিত্র, আমি ফিল্ম মেকার না, কিন্তু আমি একজন দর্শক। আমি যেদিন থেকে বুঝি সেদিন থেকে যাত্রা দেখি, যেদিন থেকে বুঝি সেদিন থেকে সিনেমা দেখি। এই অজপাড়া গায়ের লোক আমি। বাংলাদেশের কোনো সিনেমাই নাই যেটা আমরা দেখা বাদ রাখেছি। শুধু বাংলাদেশের সিনেমা না, ভারতে যে সিনেমা কলকাতায় ত্রিপুরায় দেখে নাই, সেই হিন্দি ফিল্ম আমরা সরিষাবাড়ি শিমলা বাজারে পয়সা দেখতাম মুক্তি পাওয়ার আগে। আমি সিনেমা দেখে ত্রিপুরায় গিয়ে বলছি হিন্দি সিনেমা এটা দেখছি, বিশ্বাসই করে না। আমি কলকাতায় গিয়ে বলছি যে সিনেমা আমি দেখেছি, বিশ্বাসই করে না। আমরা সেটা কপিরাইট, ওই যে পাইরেসি করে আনতো। ঢাকায় যেদিন চলতো সেদিন আমাদের সরিষাবাড়িতে চলতো, ওই যে ভিসিআর। আমরা দর্শক হিসেবে আমি কিন্তু একেবারে খারাপ না। তো আমি সেই দৃষ্টি থেকে বলবো এটা কোনো ফিল্মই হয় নাই, না এটা ওদের আমিও প্রত্যেকের। দর্শক, কিন্তু আপনার আমাদের তো একটা বোঝাপড়া আছে, আমরা বিভিন্ন মুভি টুভি দেখার সুযোগ পেয়েছি। তো এনিওয়ে আমি ওই দিকে আর বেশি যেতে চাই না। আমাদের ভবিষ্যৎটা যদি আমাদেরকে একটু সংহত করার কেউ ব্যবস্থাটা করতো। আমি একটা যে আমি একটা আমি একটা আবেদন করব। আমি হয়তো আপনার 2027 জানুয়ারি মাসে আমি বঙ্গবন্ধু ফাউন্ডেশন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অফিসে আমি দুটি চিঠি আবেদন করব যে আমাকে যেন পারমিশন দেয়। যদি তারা দেয় তাহলে কাজ করব। দিবে, আমার মনে হয় দিবে না কেন, যদি না, না, নাও দিতে পারে, কারণ আছে, দুইটা কারণে দিবে না। ভাববে এখানে না জানি কত টাকা কামাই করবে, আরেকটা ভাববে এই লোক তো অনেক বড় হয়ে যাবে, আরেকটা ভাববে যে এইরকম যে পথ খোলা যায় এটা যখন জানবে, তখন তো আরো এরকম বহু মানুষ পয়দা হয়ে যাবে, তখন তো তাদের ভাতে মারা যাবে। এই ভয়ে তারা এটা করতে দিবে না। কিন্তু আইনগত সমস্যা না থাকলে এটা আমি করতাম। আরেকটা আছে করা যাবে, সেটা হলিউড থেকে মুক্তি দিতে হবে। তো অত টাকা তো আমি কালেক্ট করতে পারবো না। আমি সর্বোচ্চ 100 কোটি টাকা ম্যানেজ করতে পারবো। 6 মাস লাগবে, 100 কোটি টাকা ম্যানেজ করে ফেলবো। কিন্তু হলিউডে সিনেমা করতে গেলে তো কয়েক হাজার কোটি টাকা লাগবে। ওটা তো সম্ভবই না, ওটা স্বপ্ন না, একেবারে সুপার ড্রিম, ওটা তো সম্ভব না। আর ওইখানে গেলে আবার আইন লাগবে না। হলিউড থেকে যদি মুক্তি দেন, কারণ হলিউড হলো স্বাধীন, ওইখানে হলিউডের যে ওরা শুধু যে প্রেসক্রাইব করা, যদি ইয়েস করে দেয়, যে ছাড়পত্র দেয়, আপনি ছবি মুক্তি দিতে পারবেন। ওই বঙ্গবন্ধু ফাউন্ডেশন কি বললো আর সে আওয়ামী লীগ কি বললো এতে যায় আসে না। ওইটা মুক্তি দিতে হবে হলিউড থেকে, কারণ ওদের আইন আলাদা। ঠিক আছে, ওদের আইন আলাদা। ওইখানে কোনো ইন্টারন্যাশনাল কোনো আইনই খাটবে না। আপনি যাহা ইচ্ছা তাহা আপনি তৈরি করতে পারেন। যেখানে পর্ণ সিনেমা বানায় ওখানে বঙ্গবন্ধু ছবি বানাবে, টিকে টাকাবে, কিন্তু ওইখানে তো হাজার হাজার কোটি টাকার, ওটা তো সম্ভব না। ঠিক আছে, ইনভেস্টমেন্ট অনেক বেশি। কিন্তু সাউথ থেকে আপনি একই সিনেমা 700-800 কোটি টাকা বলছে, যে 500 থেকে 700-800 কোটি টাকা লাগবে বোম্বে থেকে বানাইতে। ওই সিনেমা একই ব্যক্তি আমাকে বলেছে, যিনি আমার মেন্টর, মানে ওই ব্যাপারে যিনি মেন্টর, উনি বলে 100 থেকে 150 কোটি সাউথে হবে। তুমি কোনটা পারবা? আমি বললাম যে ওটা পারবো না, কিন্তু 100-150 কোটি টাকা 6 মাস 1 বছর জোগাড় করে দিতে পারবো। কিন্তু পরে তিনি ব্যারিস্টার ধরলেন, ব্যারিস্টার ভারতের যারা আইন, মানে এগুলো ফিল্মের যে আইন আছে যারা বুঝে, তাদের সাথে মিটিং করলেন করে আমাকে এটা, আমি এটা জানতাম না, উনি জানলো কয়টা পারবা না তুমি, কয় এটা সম্ভব না, বলে যে আইনের বাইন্ডিংস আছে। কিন্তু এই আইনই তো তাইলে খারাপ, কারণ বঙ্গবন্ধু নিয়ে ভালো কিছু করতে গেলে বাধাগ্রস্ত হচ্ছে, আর গালি দিতে গেলে তো কোনো বাধা নাই। বঙ্গবন্ধুর নাম ব্যবহার করবেন, মুজিব নাম ব্যবহার করবেন, আপনাকে 2টা পারমিশন, উনি বলছে, আমি জানি না, আমি এখনো জানি না, আই এম নট শিওর। যেহেতু উনি দক্ষ লোক, উনি এরকম একটা কিছু আছে, এটা আমি জানি, মানে বললো আমি যে হুবহু উনি জানি নাম না, বাট একটা নাম নিয়ে বলেছে প্রতিবন্ধকতা আছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আছে, সকল কপিরাইট তাদের, ওই নাম ব্যবহার করতে গেলে। আমি অন্য নাম দিতে পারি, আমি যেমন আমি নাম দিতে পারি 71 দিয়ে শুরু করলাম, কিন্তু আমি চাইছিলাম বঙ্গবন্ধুর নাম দিয়েই করবো। বলো তুমি 79 দিতে, সরি 71 দিতে পারো,
বা অন্য কোনো নাম, কিন্তু বঙ্গবন্ধু মুজিব এই নাম দিতে গেলে ফাউন্ডেশনের পারমিশন লাগবে, আওয়ামী লীগের দলের পারমিশন লাগবে, এটা বলেছে। এটা আমি জানি না, উনি বলেছে। আর উনি যেহেতু বলেছে, বিজ্ঞ মানুষ, উনি তো অবশ্যই জানে, জেনেই তো বলেছেন, আর তার বলতেন না। জি, আপনি একটা নতুন স্বপ্নের কথা বলার সুযোগ দিলেন, আমি এখানে বলে দিলাম আমাদের। না না, এই স্বপ্নটা তো দরকার ছিল। আপনি স্বপ্ন কথা বলছেন কেন? এটা তো আওয়ামী লীগেরই করা উচিত ছিল। একটা বই একটা মুভি, একটা মুভি যদি বাইর না করতে পারে, মুজিব বর্ষ আমরা কেন করলাম? 2 ঘন্টা থেকে 2.25 ঘন্টার যদি একটা মুভি বানায়, আপনি দেখেন ধুরন্ধর কি করে দিল। ধুরন্ধর সিনেমা পর্ব 1, 2, 3 সুপার ডুপার হিট, 300 কোটি টাকা খরচ করে 1200 কোটি টাকা করে কামাই করছে। এখানে 3 গ্রামের প্রশ্ন হলো বঙ্গবন্ধুর সম্পর্কে তুলে ধরা। ওরা বানাইতে পারে, আমরা বানাইতে পারি না। বঙ্গবন্ধুর মতো এটা আওয়ামী লীগের আওয়ামী লীগের চরম ব্যর্থতা, এটা ভয়ঙ্কর ব্যর্থতা। একটা হলো বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের চেতনাকে স্প্রেড করাইতে পারে নাই, আর একটা হলো বঙ্গবন্ধুর নিয়ে মুভি বানাইতে পারে না, এটা হলো ব্যর্থতা। আত্মসমালোচনা করতে হবে। আমি জানি আমাদের এই কথার পরে দেখবেন অনেকে সমালোচনা করা শুরু করবে, কিছু নির্বোধ, কিন্তু আমরা তো এখন আমাদেরকে তো সমালোচনাটাও নিয়েও সত্য কথা বলতে হবে। কারণ হলো আমাদের বলতে হবে এগুলো বলে কারণ যেতেই হলো হবে। আপনার, আমি সিরাজের সম্পর্কে কেন বলছি? আমি বলছি যে আমাদের সাবধানতাটা দরকার। 1975 সালে মোশতাক, 2024 সালে আপনার ওয়াকার। তো যেই দলের এত ঝুঁকি থাকে, সেখানে অন্তত বুদ্ধিবৃত্তিক চর্চাতে যদি আপনি ঠিক মুরব্বীরা খেয়াল না করে, তাহলে তো এই সিরাজ বা লালবদর, অনেকগুলো লালবদর কিন্তু এখন আওয়ামী লীগে, আবার ওরা বলে না যে আওয়ামী লীগ, বাট ওরা কিন্তু অনেক কিছু নিয়ন্ত্রণ করছে, এবং সিআরআই এর মাধ্যমে ওরা চেষ্টা করছিল। সেখানেও কিন্তু আমি বলবো না যে সব শিবির বলাটা আসলে একটু আপনার সত্যের বরখেলাপ হয়। অর্থাৎ সত্যিকারে আওয়ামী লীগের যেটা আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, যেটা আমি একটা বাক্যে বলতে চাই যে 1972 সালে বা 71 সালে আমাদের যে স্বপ্নটা ছিল একটা আধুনিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সমৃদ্ধিশালী বাংলাদেশ, সেটা যদি আপনার করতে হয়, তাহলে চিন্তার জগৎটা যেভাবে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছিল, সেইটাতে এখন যদি এসে সেরাজ ফেরাজ এই টাইপের আপনার জঙ্গিরা দখল করে, এটা কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য আবার ভয়াবহ হচ্ছে। এইটা বলতে গেলে হাজার লোক সমালোচনা করবে, কিন্তু এই সত্যটা বলতে আমার কষ্ট হবে কেন? আমি তো এই সেরাজের কে জঙ্গি বললে আমার কি ক্ষতি হবে? আমার তো এর চেয়ে বহু ক্ষতি হয়ে গেছে, যেটাকে আমি হাসি মুখে মেনে নিয়েছি। বুঝতে পেরেছেন? তো এই জায়গায় আসলে আমার ভয়ের অন্তত কিছু নাই, আপনারও ভয়ের কিছু নাই, আমি জানি। কিন্তু আমাদেরকে কথাগুলো বলে যেতে হবে। অন্তত একটা মানুষ তো থাকবে শোনার, 2টা মানুষ। হাজার হাজার মানুষ শুনবে না, কারণ ওরা তো বোঝে না। আর বোঝে না বলেই তো এই অতি চতুর বা অতি জঙ্গি সিরাজ বা এই টাইপের লোকগুলো এদেরকে অধিকার করতে পারে। সেই জায়গায় কিন্তু আসলে আমার কোনো আপনার ওই যে বলে না যে অ্যাপোলজেটিক হওয়ার আমি মনে করি আমার দরকার নাই। যাই হোক, ফরিদ ভাই অনেক সময় দিলেন আপনি। আর কিছু কি বলবেন? আজকে আর কিছু বলার আছে আমাদের বন্ধুদের? আলোচনা আমরা 1 ঘন্টার অনুষ্ঠান 1 ঘন্টা 20 মিনিট করে ফেলেছি, দর্শক বিরক্ত হবে। প্রিয় দর্শক, আপনারা যে যেখানেই থাকেন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা, তারা ঐক্যবদ্ধ থাকুন। তা না হলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, পতাকা, আমাদের সংবিধান হুমকির মুখে, সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। আমরা আবার বর্তমান বাংলাদেশ এই মুহূর্তে এটা পূর্ব পাকিস্তান আপনি বলতে পারেন, অথবা এটা এখন স্বাধীনতা বিরোধীদের খপ্পরে চলে গেছে, সেখান থেকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন। আমি নিজেও অবাক হয়ে যাই যে আসলে কারা দেশ চালাচ্ছে। তারা কি দেশ চালাচ্ছে? তারা কথায় কথায় যেভাবে থ্রেট দিচ্ছে, কথায় কথায় যেভাবে টর্চার করছে, যেমন ধরেন গতকালকে যে ঘটনাটা, তারা মব করতো ওপেন ডিক্লেয়ার দিয়ে। ওটা পৃথিবীর নিয়ম, প্রকৃতিগত একটা মানে নেচার অফ রিভেঞ্জ যেটাকে বলি আমরা। তো সেটা হয়তো হবে, বাট আমরা কিন্তু এটা চাই না। কিন্তু আপনি প্রতিদিন প্রভোগ করছেন, প্রতিটা মুহূর্তে প্রভোগ করছেন, যাকে খুশি তাকে প্রভোগ করছেন। তাহলে এইভাবে তো আসলে বলছে ছাত্রদল যুবদল করেছে, প্রমাণ দিতে পারে না, প্রমাণ দিক। যেই করেছে তো একজন। আপনি মনে করেন না যে ছাড় দিবে, কিন্তু ছেড়ে দিবে না, মানে কোনো না কোনো ভাবে বিএনপি সরকার শুধু দেখছে। আপনি 2 বছর যাবত আমরা গালির মধ্যে আছি, তারা মনে করেছে সবই তারা। পিছনে একটা তাকায় দেখুক। আপনি দেখেছেন তো, একটা দল গঠন করার পরে এনসিপি যে কয়েকটা মিটিং করেছিল আপনার শেরাটনের সামনে, যমুনার সামনে বা কিছু এই জায়গাগুলা, আপনার কয়টা লোক হয়েছিল? সময় বা গত 2-1 দিনে যে কটি বিষয় ভাইরাল হয়েছে মানুষের মুখে মুখে, তার মধ্যে হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার যা যা করছেন,
এবং পরবর্তীতে আমরা দেখলাম যে সোমবার এনসিপি নেতা কর্মীরা হামলার শিকার হলেন এবং তারা এর জন্য বিএনপি অঙ্গ সংগঠন যুবদল ছাত্র দলকে দায়ী করছে। আমার কথা হচ্ছে যে সালাউদ্দিন আহমাদকে নিয়ে যদি প্রশ্ন করি যে তিনি কি প্রশাসনের চেয়েও তার হাত লম্বা, সরকারের চেয়েও তার হাত লম্বা, যা ইচ্ছা তাই করে যাচ্ছে। আর এমনি বিএনপির অনেক নেতা কর্মী রয়েছে, তারাও তো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, চাঁদাবাজি করছে। সব মিলিয়ে এখন কেন এই পরিস্থিতি চলবে একটা নির্বাচিত সরকার এবং বিএনপি যখন ক্ষমতায়? আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন আমার শুভেচ্ছা। এখন যে জিনিসটা হয়েছে, মবের কথা বললেন আপনি, কারো কারো নামে বললেন যে তাদের ক্ষমতা কত বড়, লম্বা হাতটা কত বড়। আমি নিজেও অবাক হয়ে যাই যে আসলে কারা দেশ চালাচ্ছে। তারা কি দেশ চালাচ্ছে? তারা কথায় কথায় যেভাবে থ্রেট দিচ্ছে, কথায় কথায় যেভাবে টর্চার করছে, এই টর্চার এবং আপনার এই মানুষকে, অসহায় মানুষকে সমস্যায় ফেলা, এটা আসলে আমি আমি আসলে বুঝতে পারি না। যেমন ধরেন গতকালকে যে ঘটনাটা, তারা মব করতো ওপেন ডিক্লেয়ার দিয়ে। এটা পৃথিবীর নিয়ম, প্রকৃতিগত একটা মানে নেচার অফ রিভেঞ্জ যেটাকে বলি আমরা। তো সেটা হয়তো হবে, বাট আমরা কিন্তু এটা চাই না, এটা চাই না। আপনি দেখেন ঘটনাটা দুঃখজনক, আমি অস্বীকার করছি না, কিন্তু এই ঘটনাটা ঘটার আগেও তাদের বক্তব্যগুলোকে যদি আপনি জোড়া লাগান, তাহলে আপনি দেখতে পারবেন যে কোন অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই 5ই আগস্টের পর থেকে যে এইসব শুরু হয়েছে, আপনার রেভলিউশন কি বছর ব্যাপী হয়, 2 বছর 5 বছর ব্যাপী হয়? রেভলিউশন হয় 1 দিন, 2 দিন, 3 দিন। বাংলাদেশে রেভলিউশন হয়েছিল 3 দিন। 3 দিন কোনো সরকার ছিল না। সেই 3 দিনের হিসাব আমরা, আপনি বা অন্য কেউ করতে চাই না। আপনাকেও বলবো যে হ্যাঁ, 3 দিনে যেহেতু সরকার ছিল না, সেইখানে কি হয়েছে না হয়েছে আমরা আফসোস করব, আমরা চেষ্টা করবো এটার তথ্যপাত্র বের করতে। কিন্তু তারপরে থেকে যে শুরু হয়েছে ওপেন ডিক্লেয়ার দিয়ে, আপনার এমপির বাসায় ডাকাতি, আপনার সাধারণ পাবলিকের বাসায় ডাকাতি, ডাকাতির পরে অ্যারেস্ট হওয়ার পরে সেই ছিনতাই করে আবার আসামিদেরকে আপনার তুলে নিয়ে যাওয়া, এই যে শুরু হয়েছে এগুলা, এটা শেষ কোথায়? আপনি যে ওই গ্রামে একটা কথা বলে যে ছিঁড়তে পারো না মুরগির ছাল, নাম হয়েছে শেখ জামাল। তো আপনার সারাক্ষণ আপনি মুখ দিয়ে বলছেন আপনি এই করবেন, সেই করবেন, সেই করবেন। তো এই যে এরকম একটা ঘটনা, এটা অপ্রত্যাশিত প্রত্যাশিত। আপনি যদি বলেন যে এই 2টা শব্দ একসঙ্গে কেন বললেন, হ্যাঁ, ঘটনা যে কোনো কিছু, মারামারিটা আমরা অপ্রত্যাশিত মনে করি যে এটা মারামারি ঠিক না, গায়ে হাত তোলা ঠিক না। কিন্তু আপনি প্রতিদিন প্রভোগ করছেন, প্রতিটা মুহূর্তে প্রভোগ করছেন, যাকে খুশি তাকে প্রভোগ করছেন। তাহলে এইভাবে তো আসলে বলছে ছাত্রদল যুবদল করেছে, প্রমাণ দিতে পারে না, প্রমাণ দিক। যেই করেছে করেছে তো একজন ছাত্রদল যুবদল, ছাত্রলীগ যুবলীগ, অথবা তার নিজ দলের কেউ, অথবা সাধারণ মানুষকে। এটা তো কি মানে অত্যাচারের চরম পর্যায়ে গেলে আপনি দেখেন একটা মির্জা আব্বাস, উনি ধরেন অনেক দুষ্ট প্রকৃতির মানুষ, ধরে নিলাম, আপনি তো প্রতিদিন তাকে মেরে ফেলতে পারেন না, প্রতিদিন তো তাকে বাজে কথা বলতে পারেন না। আপনার হাতে যদি পাওয়ার থাকে, আপনি পাওয়ারের ইউটিলাইজ করেন, আপনি তাকে আইনের হাতে তুলে দেন। আপনি প্রতিদিন যে ধরনের কথা বললে একটা সম্মানী লোক অসম্মানিত হয়। আপনি দেখেন আজকে মির্জা আব্বাস সাহেব আজকে কয় মাস যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই যে এটা কি, একে কি আমি মানুষ বলবো? ইসলাম কি, ইসলাম বা যে কোনো ধর্ম, তারা কি এইভাবে প্রভোগ করার কথা বলে যে তুমি একজনকে প্রভোগ করতে করতে মেরে ফেলো? এই জিনিসগুলোর অবসান হওয়া উচিত। আমি মানে গতকালকের ঘটনার নিশ্চয়ই লাইভ ফুটেজ আছে, অনেক কিছু আছে। আমি বিচার চাই, বিচারের পাশাপাশি আমি ওই বিচারটাও চাই যে আপনি কেন মারামারিটাকে ওয়েলকাম করছেন। আপনি বলেন তো আমি একটা দল করি, আপনি ভেতরে ভেতরে কোনো দল করলেও প্রকাশ্যে করেন না, কারণ আপনি একজন সাংবাদিক। আপনি যদি আমাকে, আমার দলের, লাইক আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, আপনি যদি আজে বাজে কথা বলার চেষ্টা করেন, নিশ্চয়ই আপনার সঙ্গে আমার এই যে সম্পর্কটা, এই যে এই সম্পর্কটা ওইভাবে থাকার কথা না, থাকবে না। তো এটা আপনাকেও আমাকে বুঝতে হবে, আমাকেও আপনাকে বুঝতে হবে। তো এই জায়গাটা তারা কেন বুঝে না? তারা মুখটাকে আপনি দেখেন যেখানে অসভ্য
একটা বাজে গালি, সবচেয়ে কঠিন গালি পৃথিবীর। এই অসভ্যের মধ্যে সমস্ত গালিকে আপনি ফিল আপ করতে পারেন, আর কিছু বলতে হয় না। তাহলে আপনাকে কেন ইন্ডিভিজুয়াল গালি দিতে হবে? মাকে তুলে, বোনকে তুলে, বউকে তুলে, মানে নারী কুলকে তুলে গালি দিতে হবে? এবং আমরা এমন সমাজে বাস করি, নারীরাও কেউ কেউ তাদের ওই গালিটাই রিপিট করছে স্লোগান আকারে। অপোজিট ভার্সন কিন্তু এই গালি দেন। আপনি দেখেন ছাত্র দলের কোনো ছেলেকে আপনি ওপেন এরকম গালি দিতে দেখেন, যুব দলের সে আপনারা ওনারা বলে যে এরা চাঁদাবাজ, এরা দখলবাজ, কিন্তু এইভাবে গালি দিতে দেখেন। যেভাবে তারা গালি দিচ্ছে, এই গালির আমদানি তারা কোথা থেকে নিয়ে আসলো? একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, আমি 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 কি বলবো, আমার ভাষা নাই যে সে কোন পরিবারটা বিলং করে। সম্মানিত দর্শক, স্মরণকালের ভয়াবহ ইমেজ সংকটে পড়েছে জামাত। গত 2 বছরে তার যে উত্থান এবং গত 70 বছরের তাদের যে মেহনত, এটি 2026 সনে এসে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। জামাতের যে কোনো ব্যক্তি, সেটা নারী হোক বা পুরুষ হোক, সেটা জামাতের সভাপতি ডাক্তার শফিকুর রহমান হোক কিংবা তাদের কোনো নারী সদস্য, সংসদ সদস্য হন, কোনো কথা বলে সেটা নিয়ে ট্রল হচ্ছে। তাদের পোশাক নিয়ে ট্রল হচ্ছে, আশাক নিয়ে ট্রল হচ্ছে, এবং এটা সার্বজনীন। একটা সময় মানুষজন তাদেরকে ঘৃণা করতেন একটা অংশ, আরেকটা অংশ তাদের ব্যাপারে সহানুভূতিশীল ছিলেন। না, লোকগুলো ভালো, নিরপরাধ, সে 71 সালে কি করেছেন না করেছেন এগুলো নিয়ে আওয়ামী লীগ বারবার শুধু নাড়াচাড়া করে, এই জিনিসগুলো ঠিক না। কিন্তু ইউনূস জামানাতে ক্ষমতার একদম চালিকা শক্তিরূপে তারা যে আচরণ করেছে, যে কথাগুলো বলেছে, যে অহমিকা দেখিয়েছে, এবং প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের যে লোকজন, যাদেরকে তারা দীর্ঘদিন লুকিয়ে রেখেছিল, তারা যেভাবে নিজেদের মুখোশ উন্মোচন করেছেন, যেভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো, তারপর বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো, সেই হলগুলো তারা যেভাবে নিয়ন্ত্রণ করেছে, মেয়েদের হলগুলো, মেয়েদের বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলো, সেখানে তারা যে আধিপত্যবাদ দেখিয়েছে, এটি মূলত এককভাবে বিএনপি বা আওয়ামী লীগ কখনো সেটা পারেনি। তো সেই জায়গাতে এখন অনেকটা রিভার্স পরিস্থিতি দেখা দিয়েছে। তাদের সবচেয়ে বড় দুর্গ, যে দুর্গ, সেটি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং সেখানে জানে যে সেখানে ছাত্রলীগ আবার ঢুকে গেছে, এবং সেখানে নির্বাচিত সংসদ মানে ছাত্র সংসদ, সেখানকার যারা নেতৃবৃন্দ, তারা এটি নিয়ে বেশ মারামারি করেছেন, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের সাথে সেখানকার যারা ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন শিবিরপন্থী, তাদের বাক বিতণ্ডা, মারামারি, কাটাকাটি, এবং যাকে বলা হয় তাদের যে অঙ্গভঙ্গি, সশস্ত্র অঙ্গভঙ্গি, দেশীয় অস্ত্রে অঙ্গভঙ্গি, এটি এখন ভাইরাল বিষয়ে পরিণত হয়েছে সারা বাংলাদেশে। এর বাইরে জামাতের কিছু মহিলা কর্মী রয়েছেন। প্রথম দিকে দেখা গেল যে তাদের প্রজ্ঞা, মেধা, কথা বলার ধরন, জ্ঞান, গরিমা, এগুলো নিয়ে অনেকে ইতিবাচক চিন্তা চেতনা করতেন, কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে এমন সব কথাবার্তা হচ্ছে, এমন সব ফটো কার্ড বের হচ্ছে, মানে যেগুলো আসলে খুব অসম্মানজনক। এবং জামাতের যারা নেত্রী রয়েছেন, নারী কর্মী রয়েছেন, তাদের জন্য আসলে এই মুহূর্তে শো অফ হওয়া, পাবলিক এর সঙ্গে কমিউনিকেশন করা বা দাওয়াতি কর্মকাণ্ড পরিচালনা করা, যেটা আগে তারা করতে পারতেন, এটি এখন আসলে সম্ভব হচ্ছে না। বিএনপির ক্ষেত্রে একই অবস্থা। বিএনপির এক নেতার সঙ্গে সেদিন কথা হলো, সংসদ সদস্য হয়েছেন। তো আমি জিজ্ঞাসা করলাম কেমন যাচ্ছে, তো সে বলল যে এখন আসলে যখন বিরোধী দলে ছিলাম তখন রাজনীতি করার যে আনন্দ ছিল, যে গ্রহণযোগ্যতা ছিল, পাবলিকের যে সহানুভূতি ছিল, সেটা নেই, না থাকার কারণে ওই সময়টা মিস করছি, আর বর্তমান সময় নিয়ে খুব আতঙ্কিত অনুভব করছি। এই যদি হয় বিএনপির অবস্থা, তাহলে জামাতের অবস্থা আরও কত খারাপ সেটা বোঝার চেষ্টা করুন। এরপরে যে ঘটনা, সেটা হলো জামাতের বেশ কয়েকজন সংসদ সদস্য তাদের
নারী কেলেঙ্কারি, এরপরে কয়েকজন সংসদ সদস্যর পারিবারিক ছেলে মেয়েদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অশালীন এবং অসভ্য জীবনযাপন, এগুলো ভাইরাল হচ্ছে সারা বাংলাদেশে। তারপর জামাতের যারা বক্তা রয়েছেন তাদের বেশ কিছু বক্তব্য, কর্মকাণ্ড ইদানিংকালে এতটা যাকে বলা হয় মানুষের বৃতৃষ্ণার কারণ হয়ে দেখা দিয়েছে যে মানুষ যখন জান্নাতের টিকিটের কথা বলা হয় সঙ্গে সঙ্গে, অর্থাৎ শেখ কামালের ব্যাংক ডাকাতি বা বাকশাল বা ৭৪-এর দুর্ভিক্ষ যেভাবে আওয়ামী লীগকে বিপর্যস্ত করছে এখন পর্যন্ত, বা যেভাবে খাম্বা, হাওয়া ভবন, এই শব্দগুলো যেভাবে বিএনপিকে ভীষণ রকম যাকে বলে একটা নেতিবাচক অবস্থায় ফেলে দিয়েছে। জনাব তারেক রহমান সাহেব প্রাণান্ত চেষ্টা করছেন তার সেই খাম্বা উপাধি থেকে বের হয়ে আসার জন্য, নানা রকম মাধ্যম থেকে খাম্বা আসলে কারা, ওই সময় ব্যবসা কারা করেছে ইত্যাদি ইত্যাদি প্রচণ্ড যাকে বলা হয় শক্তিমত্তা নিয়ে প্রচার করার চেষ্টা করছেন তিনি নির্দোষ এবং তিনি যে আসলে একজন ভদ্রলোকের সন্তান, হ্যাভিং এ ব্লু ব্লাড, বংশগতভাবে তিনি, তার মা, তার বাবা ভদ্র, কম কথা বলেন, মার্জিত, এই বিষয়গুলো এস্টাবলিশ করার জন্য একের পর এক ম্যাটিকুলাস ডিজাইন নিয়ে তার যে পিআর টিম, পাবলিক রিলেশন টিম দিন রাত কাজ করে যাচ্ছেন। প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটছে বা ঘটানো হচ্ছে, আমরা বলতে পারি না। যেমন দেখা গেল প্রধানমন্ত্রীর গাড়ির সামনে একজন লোক পড়ে গেল, একটা মহিলার সামনে চলে এলো, উনি গাড়ি থেকে নামলেন, তার সঙ্গে কথা বললেন, মিডিয়াতে খবর। প্রধানমন্ত্রী নতুন করে অনুষ্ঠানে গেলেন, মেয়েরা সেখানে দৌড় দিল, একটা মেয়ে সেই দৌড়ের মধ্যে থেকে এসে প্রধানমন্ত্রীর সামনে এসে দাঁড়িয়ে গেল। এটি কি সাজানো? ওই মেয়েটা এত কিছুর মধ্যে সে আলাদা, সে কি করে সাহস পেল? এরকম ঘটনা তো কখনো অতীতে ঘটেনি, এমনকি তার বাবার জীবনে এরকম ঘটনা ঘটেনি। এটাগুলি কি নাটক না বাস্তব, নাকি ওই মেয়েটা আসলেই? এরকম অনেক কিছু ঘটছে, কিন্তু বিএনপির পক্ষে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে, তিনি মেয়েটাকে দেখে দাঁড়িয়ে গেলেন, মাথায় হাত বুলালেন। মেয়েটা ঠিক অনেকটা দৃঢ়তা নিয়ে, একেবারে কিশোরী মেয়ে, পিছনে হাত বেঁধে পিএমের সামনে সিনা উঁচু করে দাঁড়িয়েলেন। যেহেতু প্রধানমন্ত্রী দাঁড়িয়েছেন মেয়েটার জন্য, তার সাঙ্গপাঙ্গ যারা আছেন, আমির উমরা, তারা সবাই দাঁড়ালেন এবং সবাই বললেন যে দেখো 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 ভদ্রতা কাকে বলে। এই ভদ্রতা শুধুমাত্র জিয়া পরিবারের সঙ্গেই সম্ভব। কিন্তু এই কাজগুলো করে তাকে মহামানব বানানোর চেষ্টা করা হচ্ছে প্রতিদিন, এরকম আমি অসংখ্য ঘটনা এভরিডে ঘটছে। কিন্তু কোনো অবস্থাতেই ইমেজের ক্ষেত্রে তিনি এখনো পর্যন্ত মানুষের সম্মান মর্যাদার যে জায়গাটি, সেই জায়গাটি অর্জন করতে পারেননি। তার সঙ্গে যখন ভদ্রলোকের দেখা সাক্ষাৎ হচ্ছে, তার সঙ্গে যখন শিক্ষিত লোকের দেখা সাক্ষাৎ হচ্ছে, ক্ষমতাধর লোকদের দেখা সাক্ষাৎ হচ্ছে, সেখানে আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝবেন যে প্রধানমন্ত্রীকে তারা কতটুকু সম্মান করেন বা সমীহ করেন। আমি মেনশন করলাম না কোনো কিছু, আপনারা শুধু দেখে নেন। মানে ওইগুলো ঘটনা না, ঘটনা হলো তার সঙ্গে যখন সেনাপ্রধানে দেখা হচ্ছে, ক্যাবিনেট সচিবে দেখা হচ্ছে, তার সঙ্গে যখন দেশের কোনো বরেণ্য ব্যক্তির দেখা হচ্ছে, তখন এই দুয়ের মধ্যে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে অপরপক্ষের যে আনুগত্য, ভালোবাসা, শ্রদ্ধা, নিবেদন, এই জিনিসগুলো কেমন হচ্ছে। সংবাদপত্র জগতের যে সকল সিনিয়র সাংবাদিক আছেন তারা তার সঙ্গে দেখা করছেন। এর মধ্যে দুটো গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ হলো মতিউর রহমান, মাহফুজ আনামদের নেতৃত্বে একটা গ্রুপ, যেখানে মতিউর রহমান, মাহফুজ আনাম, তারপর মতিউর রহমান চৌধুরী, নুরুল কবির, ওনারা একটা গ্রুপ। তো তারা একবার বা দুবার ওনার সঙ্গে দেখা করেছেন, এখন আর তাদেরকে দেখা যাচ্ছে না। আবার অন্যদিকে আমার দেশের মাহমুদুর রহমান, জাজিউদ্দিনের শফিক রেহমান, তো এই পুরো বিএনপি এবং পুরো জামাতের যে সমস্ত সাংবাদিক রয়েছেন তারা যখন তার সঙ্গে দেখা করছেন, সেখানে আপনি এদের বডি ল্যাঙ্গুয়েজগুলো দেখেন, আপনি বুঝতে পারবেন যে সম্মান এবং মর্যাদাটা এই গত 5 মাসে 6 মাসে কতটা তিনি অর্জন করেছেন, বা আগের যে জায়গাগুলো থেকে কতটা বের হতে পেরেছেন। তো সেই দিক থেকে আপনি যদি জামাতের কথা চিন্তা করেন, জামাত আসলে চেষ্টা করেনি, মানে নিজেদের যে ইমেজগুলো, 71-এ তাদের ভূমিকা, ইসলামাইজেশনের ব্যাপারে তাদের যে চিন্তা চেতনা, এই বিষয়গুলো তারা মানে গত 2 বছরের চেষ্টাই করেনি। তারা মনের আনন্দে, মানে আমরা যে কাজগুলো করি সেটা হলো, আপনারা দেখবেন মানুষ যখন
খুব আবেগপ্রবণ হয়ে যায়। আপনার ঘরে একটা নবজাতক সন্তান আসছে, বা 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাসের সন্তান। আপনি তাকে চুমু দিচ্ছেন, সে একদিকে পায়খানা করে দিচ্ছে, তারপর আপনি চুমু দিচ্ছেন। তারপর শেষে আপনি তাকে আদর করতে গিয়ে, ওরে আমার লুলু বাবা, ওরে আমার পুলু বাবা, ওরে আমার পুতু পুতু, ওরে আমার টুসু টুসু, ওরে আমার কুনু কুনু, আপনি তার কানে চুমা দিচ্ছেন, নাকে চুমা দিচ্ছেন। ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, নবজাতক, কিন্তু আপনি চুমা দিয়েই যাচ্ছেন। তো এইরকম জামাত যখন ক্ষমতা এলো, তারা মনের আনন্দে শুধু চুমা দিতেই থাকলো। বলে এখন যদি বলা হয় কোনো একটা ব্যক্তির নামে সুম্মা, বলেন তো কার নাম আসে বাংলাদেশে? আর কিছু লাগবে না, কিয়ামত পর্যন্ত আপনি এই নাম আর রাখতে পারবেন না। কিংবা সাতক্ষীরার যে এমপি 17 বছর মেয়ের সাথে সে যেভাবে হোটেলে তিনি ধরা খেয়েছেন, এই দৃশ্য আপনি কিয়ামত পর্যন্ত দূর করতে পারবেন না। আবার ওই যে জান্নাতের টিকিট, এটা নিয়ে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, সেই দিক থেকে আপনি কোনো অবস্থাতেই এই বদনামগুলো আপনি দূর করতে পারবেন। এর বাইরে জামাতের এ টিম, বি টিম, সি টিম, এখন জামাতের সাথে যারা আছে, সেটা এনসিপির যারা লোকজন আছে, তাদেরকে সবাই বুঝে এরা জামাতের লোক। এবি পার্টির যারা লোক আছেন, তাদের সবাইকেই বলছে এরা জামাতের বি টিম বা সি টিম। এরপরে অন্যান্য মানে আরো নতুন নতুন মুখ, অদ্ভুত অদ্ভুত চেহারা, অভিব্যক্তি, কথাবার্তা, যেগুলো জামাতের দীর্ঘদিনের যে পরিবেশ পরিস্থিতি, সেগুলোর সঙ্গে যায় না। এখন জামাত বলতেই তাদের মধ্যে মানে রুহানি আমির হিসেবে বা রুহানি প্রধান হিসেবে পিনাকি ভট্টাচার্যের নাম চলে আসে। জামাতের সবচেয়ে প্রভাবশালী যাকে বলা হয় সেনাপতি, কমান্ডার ইন চিফ বা মার্শাল, আপনি যদি ধরেন তাহলে ইল্লু চলে আসে। ইল্লু মিন্স জামাতের প্রধান সেনাপতি, এবং জামাতকে বলতে গেলে ইল্লুই বাঁচিয়ে রেখেছে, এরকম একটা ভাবসাব। তারপর ইল্লুর যারা ভাই ব্রাদার আছেন, কেউ হয়তো ব্যারিস্টার পদবি, কেউ হয়তো বিভিন্ন পদ পদবিতে আছেন, এদের পোশাক আশাক, কথাবার্তা মানে আমাদের এই সমাজ খায় না। বাঙালির মানে এই সমাজে মানে জামাত সামনের দিকে এরকম অন্তত 10-12 জন এই প্রজন্মের, যাদের বয়স 50-এর নিচে, সেরকম ইল্লু বিল্লুদেরকে তারা নিয়ে এসছে। এদেরকে আমাদের সমাজের যারা খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, মুটে, মজুর, নাপিত, ধোপা, মেথর, আপনি যদি এদের সাথেও মানে এদেরকে বসিয়ে দেন, ওই লোকগুলো মুখ ফিরে চলে যাবে, যে এদের সাথে বসা যায় না, এদের সাথে কথা বলা যায় না, এরা বেয়াদব, এরা অপদার্থ, এরা চরিত্রহীন, এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে। আর ঠিক সেই সময়টাতে দেশে কার্যত এই মুহূর্তে জামাত একেবারে বন্ধুহীন। আপনি এনসিপির বেশিরভাগ লোক মানে যারা এনসিপিকে অর্গানাইজ করেছে, এখন সেই এনসিপিটা মূলত এখানে কেউ বলছে, এখন এদের মধ্যে দেখুন যে এক গ্রুপ বলা হচ্ছে যে এরা আওয়ামী লীগের গুপ্ত, স্পষ্টই নাহিদ এবং সার্জিসকে, নাহিদ না মানে এখানে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসকে আওয়ামী লীগের গুপ্ত বলা হচ্ছে, নাহিদকে বলা হচ্ছে শিবিরের গুপ্ত, মাহফুজকে বলা হচ্ছে হিজবুত তাহরিরের লোক। এইভাবে এনসিপি এটা মাল্টি, যাকে বলা হয় শঙ্কর প্রজাতির একটা দলে পরিণত হয়েছে, এবং সেই দলটিকে যখন জামাত ওন করেছে, জামাতের আসলে ক্ষতি হয়েছে, আবার এনসিপিরও কিন্তু ক্ষতি হয়েছে। ফলে এটা আগামীতে তাদের জন্য একটা আযাব এবং গজবের কারণ হয়ে দেখা দেবে দুটো দলের জন্য। আবার এই নির্বাচনে জামাত থেকে বের হয়ে এসে এই যে এবি পার্টি যখন গঠিত হলো, প্রথম দিকে তাদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল, কিন্তু গত নির্বাচনে জামাতের সাথে ঐক্যবদ্ধ হওয়ার ফলে জামাতের যে উপকার হয়েছে বা এবি পার্টির উপকার হয়েছে কেউ বলতে পারবে না, নো ওয়ান। কিন্তু এই দুটো সংগঠনের কিন্তু 12টা বেজে গেছে। জামাত এনসিপিকে মানে এবি পার্টিকে বিশ্বাস করে না, এবি পার্টিও জামাতকে বিশ্বাস করে না। এখন টোটাল যে জামাতকে কেন্দ্র করে যে 10টা না 11টা দল আছে, তাদের সঙ্গে আর যা হোক বিএনপি জোটের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে জামাতে যে সকল বন্ধু ছিল দেশের বাইরে, পাকিস্তান, চীন, তুরস্ক, সৌদি আরব, এই দেশগুলোর সাথেও তাদের সম্পর্কটা আগের মতো নেই। সব মিলিয়ে এই যে সময়টা যাচ্ছে 2026 সনের জুলাই মাসের শেষ সপ্তাহ, আগস্ট মাস ভয়াবহ, ভয়ালো, শোকার্ত আগস্ট মাস সামনে, তারপরে সেপ্টেম্বর। কেমন হবে জামাতের রাজনীতি?
জামাত কিভাবে সাস্টেন করবে, কিভাবে ঘুরে দাঁড়াবে, এটাই এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান